হ্যালো এসএসসি 26 এন্ড 27 ব্যাচ, আজকের ক্লাসে আমরা ফ্লোচার্ট লেখার সবথেকে ইজিয়েস্ট এন্ড স্ট্যান্ডার্ড ফরম্যাটটা শিখবো। অর্থাৎ কোনভাবে তুমি একটা ফ্লোচার্ট সবথেকে সঠিক নিয়মে এবং সবথেকে সহজ নিয়মে লিখতে পারো সেইটা শিখবো আজকের ক্লাসে। আমি তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে, এবং কিভাবে ফ্লোচার্ট লিখলে তুমি ফ্লোচার্টে 10 আউট অফ 10 পাইতে পারো সেই বিষয়টা আমি আজকে ফুল আগে গাইডলাইনটা দিব যে তুমি কিভাবে লিখবা। তারপরে আমি তোমাদেরকে একটা ফ্লোচার্ট সুন্দর করে প্র্যাকটিস করে দেখাই দিব যে একটা ফ্লোচার্ট কিভাবে তুমি সুন্দর করে রিপ্রেজেন্ট করে আসতে পারো তোমার পরীক্ষার খাতায়, এবং কিভাবে লিখবা। ফ্লোচার্ট লেখার ধরন আছে, অনেকগুলো সেগমেন্ট আছে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসটাতে। একটু টাইম দাও এবং একটা প্র্যাকটিস পর্যন্ত আমি তোমাদেরকে দিব, ঠিক আছে? একটা প্র্যাকটিস পর্যন্ত আমি তোমাদেরকে দিব। সো প্রথমত ফ্লোচার্ট লেখার আগে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে বা কয়েকটা সেগমেন্ট শিখতে হবে। কয়েকটা সেগমেন্টের ভিতরে আমাদের প্রথম যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটা হচ্ছে ইনফিনিটিভের যে ব্যবহার জানা। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি কয়েকটা ফরম্যাট লিখতেছি, একটু দেখে নাও। টু প্লাস ভার্বের বেস ফর্ম, আমি ধরো একটা ভার্ব নিলাম প্লে, তো আমি যদি এই প্লের ইনফিনিটিভটা করি তাইলে হয় টু প্লে, ঠিক আছে? টু প্লে। আবার আমাদের আরেকটা ফরম্যাট হচ্ছে জ্রান্ড। এখন জ্রান্ডটা কি? জ্রান্ডটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ফরম্যাট। অর্থাৎ তোমার ধরো প্লের যদি আমি জ্রান্ডটা করি তাহলে প্লের জ্রান্ডটা আসবে প্লেইং, আমি এগুলো কেন শেখাচ্ছি একটু পরেই সবকিছু বলবো। এবং আমি যদি বলি এই প্লেটার বেস ফর্ম বা শুধুমাত্র ভার্ব দিয়ে আমি কোনো একটা ফরম্যাট শিখবো, সেইটার ক্ষেত্রে প্লের ভার্ব ফর্ম তো প্লে নিজেই, অর্থাৎ এর বেস ফর্ম, ঠিক আছে? প্লে বেস ফর্ম আমি এখানে দিলাম যে বিএফ, ঠিক আছে? বেস ফর্ম, বিএফ মানে অন্য কিছু না, বেস ফর্ম, ঠিক আছে? আরেকটা ফর্মেট আছে ধরো এই প্লের নাউন ফর্ম। এখন প্লের নাউন ফর্ম কিন্তু প্লে নিজেই, ঠিক আছে? প্লের নাউন ফর্ম কিন্তু প্লে নিজেই। অর্থাৎ আমি যদি ফ্লোচার্ট লিখতে চাই বা ফ্লোচার্ট করতে চাই, ফ্লোচার্ট করতে যাওয়ার আগে আমার চারটা ফর্মেট একটু ভালোভাবে শিখতে হবে। ম্যাক্সিমাম জায়গায় এই চারটা ফরম্যাট আসে, সেই চারটা ফরম্যাট একটু ভালো করে শিখবো। একটা ফরম্যাট হচ্ছে তোমার ইনফিনিটিভ ফরম্যাট, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আরেকটা ফরম্যাট হচ্ছে জেনারেল ফরম্যাট, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ফরম্যাটটা। আরেকটা হচ্ছে তোমার ভার্বের বেস ফর্মের ফরম্যাট। আরেকটা হচ্ছে তোমার শুধুমাত্র নাউনের ফরম্যাট। অর্থাৎ এই ফরম্যাটগুলো দিয়েই কিন্তু আমার ফ্লোচার্ট লিখতে হয়। এখন এই ফরম্যাটের সাথে ফ্লোচার্টের বেসিক্যালি সম্পর্কটা কি একটু বুঝাই। ফ্লোচার্ট বেসিক্যালি দেখতে কেমন হয়? ফ্লোচার্ট কিন্তু তোমার যখন একটা বোর্ড কোশ্চেন দিবে, বোর্ড কোশ্চেনে কিন্তু প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে। ভালো করে খেয়াল করো, এই জিনিসগুলো খুবই এক্সপেরিমেন্টাল, আমি তোমাদের সুন্দর করে পড়াই দিব একটু পরে। প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে, ঠিক আছে? প্রথমে কি দেওয়া থাকবে? প্যাসেজ দেওয়া থাকবে। এটা তো আমরা বুঝি। প্যাসেজ দেওয়ার পরে এরকম দেওয়া থাকবে যে রিড দ্য টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য মিরাকেলস, বা ওইখানে যাই দেওয়া থাকুক, প্যাসেজের যে কনটেক্সট, সেই কনটেক্সট অনুযায়ী ওইখানে কিছু একটা দেওয়া থাকবে। কিছু একটা দিয়ে তোমার বলবে যে নাম্বার 1 হ্যাজ ডান ফর ইউ, অর্থাৎ 1 নম্বরটা তোমার জন্য করে দেওয়া আছে বা 1 নম্বরটা তোমার জন্য আমি করে দিছি। এখন কি করতে হবে? বাকিগুলো তুমি করো, বাকি 5টা তুমি করো, ঠিক আছে? সো এই রকম সিস্টেমে কিন্তু আমাদের ফ্লোচার্টটা আসবে। সো ফ্লোচার্ট যখন এইরকম সিস্টেমে আসবে, তোমাদেরকে আরেকটা বিষয় এখানে মেনটেন করতে হবে। ফ্লোচার্ট তুমি কিভাবে লিখবা, তার আগে আমি এগুলো কেন শিখাচ্ছি আর একটু দেখাই দিই। এখন আমাদের এইখানে যে প্রথমটা যেটা করে দেওয়া থাকবে, প্রথমটা যে স্ট্রাকচারে করা, আমাদের কিন্তু বাকিগুলো একদম সেম স্ট্রাকচারে করতে হবে। অর্থাৎ প্রথমটা যদি আমার এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম অর্থাৎ জেরান্ডে করা থাকে, আমাদের বাকি ইনফরমেশনগুলো আমাদের ওইগুলো কিন্তু জেরান্ডে করতে হবে। প্রথমটা যদি আমার টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে করা থাকে, আমাদের বাকিগুলো কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে করতে হবে। প্রথমটা সামাউ যদি আমার একটা নাউন দেওয়া থাকে, আমি বাকিগুলো নাউন দিয়ে করবো। প্রথমটা সামাউ যদি একটা ভার্ব দেওয়া থাকে, বাকিগুলো আমি ভার্ব দিয়ে করবো। এখন ভালো করে দেখো, এইখানে কি আছে যে মেকিং ডেঞ্জারাস অ্যানিমাল ডোসাইল। আমরা কোন কনটেক্সটে পড়তেছি এটা ম্যাটার না, আমি এখানে দেখতেছি। তাহলে আমার প্রথমটা হচ্ছে কি দিয়ে? ভার্বের সাথে আইএনজি দিয়ে, অর্থাৎ জ্রান দিয়ে। তাহলে আমি এতটুকু বুঝলাম, আমার বাকি সবগুলো কিন্তু শুরু হবে জ্রান দিয়ে, অর্থাৎ ফরম্যাটটা সেম ভাবে মেনটেন করতে হবে। আমি এতটুকু বুঝলাম, ঠিক আছে? আমার কিন্তু এই ইনফরমেশনটা সবথেকে গুরুত্বপূর্ণ। আমার প্রথমটা যে ফরম্যাটে করা থাকবে, আমার প্রত্যেকটা বাকি 5টা সেম ফরম্যাটে করতে হবে। এটা হচ্ছে অব্লিগেটরি, এইটার কোনো নড়চড় নেই, এটা একটু মাথার ভিতরে ঢুকাবা। আমার প্রথমটা যে ফরম্যাটে থাকবে, আমার বাকিগুলা সেম ফরম্যাটে করা লাগবে। দিস ইজ এ মাস্ট, এটা কিন্তু অব্লিগেটরি একটা নিয়ম, ঠিক আছে? এটার তুমি ব্যত্যয় ঘটাইতে পারবা না। সো আমি ওইখানে তোমার যে ফরম্যাটটা দেখাইলাম, ওইখানে তোমার আইএনজি যুক্ত ফরম্যাট হচ্ছে জেরান্ড, অর্থাৎ এখানে গতানুগতিক যতগুলো ফরম্যাট আছে সবগুলো ফরম্যাট আমি তোমার দেখাইলাম। একটা তোমার ইনফিনিটিভ দিয়ে থাকতে পারতো, অর্থাৎ এখানে মেকিং না দিয়ে টু মেক
থাকতে পারতো, বা টু মেক না দিয়ে শুধু মেক থাকতে পারতো, ঠিক আছে। অর্থাৎ ওইখানে যে ফরম্যাট দেওয়া থাকবে, যে এই চারটার ভিতরে যে কোনো একটা ফরম্যাট দেওয়া থাকবে, ওইখানে যেটা দেওয়া থাকবে আমি চারটার ভিতর থেকে সেই ফরম্যাটে করব। যদি ওইখানে ইনফিনিটিভ দেওয়া থাকতো আমি সবগুলো ইনফিনিটিভে করতাম, যদি ওইখানে তোমার জার্ন দেওয়া থাকবে সবগুলো জার্নডে করতাম, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম দিয়ে করতাম। যদি শুধুমাত্র ভার্বের বেস ফর্ম থাকতো শুধুমাত্র ভার্বের বেস ফর্ম দিয়ে করতাম, যদি শুধুমাত্র তোমার একটা নাউন দেওয়া থাকতো নাউন দিয়ে করে ফেলতাম। দ্যাট ইজ দ্য থিং, এটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি যখন ফ্লো চার্ট করবো, ফ্লো চার্টের মানে কি, প্রবাহ চিত্র টাইপের সামথিং। অর্থাৎ এই ফ্লো চার্ট করার সময় কিন্তু আমাদের প্রথমে একটা এরকম দেওয়া থাকবে বক্স করে, এবং এই ফ্লো চার্ট কিন্তু অলওয়েজ আমরা বক্সে করব। আমরা অনেক সময় ফ্লো চার্টটা এইরকম বক্সে করি, ঠিক আছে, এইটার পরে এইটা, অর্থাৎ এই যে আড়াআড়ি যাই, ঠিক আছে, আড়াআড়ি যাই এরকম বক্সে করি। বাট প্লিজ ডোন্ট ডু দিস, এটা করবা না। ফ্লো চার্ট তুমি পানির সাথে তুলনা করবা, ফ্লো চার্ট কিন্তু কখনো তোমার এরকম আড়াআড়ি যাবে না। ফ্লো চার্ট অলওয়েজ উপর থেকে নিচে, ঠিক আছে, পানির প্রবাহের সাথে ফ্লো চার্টের ফ্লোটা তুমি একটু করবা, মিলাবা, তাইলে আর ভুলবা না যে ফ্লো চার্ট অলওয়েজ উপর থেকে নিচে আসবে। অর্থাৎ ইনফরমেশনের যে বক্সগুলা এইগুলো অলওয়েজ উপর থেকে নিচে আসবে। অর্থাৎ আমার প্রথমটা যে ফ্লো চার্টের বক্স থাকবে এইটা কিন্তু এরকম থাকবে। এরপরে আমি যে অ্যারো চিহ্ন দিব, আমরা কিন্তু অনেক সময়, ঠিক আছে, আমরা কিন্তু অনেক সময় ভুল করে, আমরা কিন্তু আমাকে একটু টাইম দাও, আমরা কিন্তু অনেক সময় ভুল করে ফ্লো চার্টের ক্ষেত্রে অ্যারো চিহ্ন দেই না, ঠিক আছে। আমরা কিন্তু ফ্লো চার্টের ক্ষেত্রে অনেক সময় ভুল করে অ্যারো চিহ্ন দেই না, বাট আমাদের কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া মাস্ট। অ্যারো চিহ্ন দিতে হবে, আরেকটা বক্স আঁকাইতে হবে, ঠিক আছে। তোমরা ট্রাই করবা পেন্সিল দিয়ে বক্স আঁকানোর, তাইলে ছোট বড় করা যাবে, ঠিক আছে। এরকম অ্যারো চিহ্ন অবশ্যই দেওয়া লাগবে, তোমার একটা করে দেওয়া থাকবে, আর বাকি 5টা তোমার করতে হবে। বাকি 5টা বক্স তুমি সুন্দর করে স্কেল দিয়ে আঁকাবা, পেন্সিল দিয়ে, এবং এখানে অবশ্যই অ্যারো চিহ্ন দিবা, ঠিক আছে। তোমার প্রবাহটা বুঝাইতে হবে, প্রবাহটা দেখাইতে হবে যে এইভাবে ওইটা মানে নিচের দিকে নামতেছে, প্রবাহ। ফ্লো চার্ট ভাই নামের সাথে কাজের মিল না রাখলে তো হবে না। আমি যত ভালোভাবে লিখি, আমি যদি নামের সাথে কাজের মিল না রাখি, দেন আমি কিভাবে ভালো করতে পারবো বলো? কোনো ওয়ে নাই কিন্তু, দ্যার ইজ নো ওয়ে। সো আমি কিন্তু ফ্লো চার্টের ক্ষেত্রে যে বক্সগুলো আসবে, বক্সগুলো কিন্তু প্রত্যেকটার পরে আমি অ্যারো চিহ্ন দিয়ে আবার বক্স আঁকাবো। বক্স না আঁকাইলে ফ্লো চার্টে তুমি ডাব্বা পাবা, 0 পাবা, ঠিক আছে। বক্স না আঁকাইলে তুমি ফ্লো চার্টের ডাব্বা পাবাই পাবা, এটা থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, ঠিক আছে। এবং আরেকটা কথা হচ্ছে, ফ্লো চার্টের ভিতরে যে ইনফরমেশনগুলো তুমি লিখবা, ইনফরমেশনের পরে তুমি কখনো ফুল স্টপ বসাইতে পারবা না। ফ্লো চার্টের পরে যে ইনফরমেশনগুলো লিখবা, ইনফরমেশনের পরে কখনো ফুল স্টপ বসাইতে পারবা না, ঠিক আছে। কখনো একটা সিঙ্গেল ইনফরমেশনের পরে কিন্তু ফুল স্টপ হয় না, ঠিক আছে। ফ্লো চার্টে যদি তুমি কখনো ভুল করে ফুল স্টপ বসাও, এটা কিন্তু তোমার কি মানে ক্রাইটেরিয়া, ফ্লো চার্টের ক্রাইটেরিয়ার বাইরে চলে গেল। টিচার যদি মার্ক কেটে যায়, তোমার কিন্তু কোনো এখতিয়ার নাই। সো তুমি সুন্দর একটা ফ্লো চার্ট লিখছো, প্রত্যেকটার পরে একটা করে ফুল স্টপ বসাই দিয়ে আসছো, এখন আইসে দেখলে তোমার পরীক্ষায় প্লাস আসি নাই, প্লাস আসি নাই। তুমি যদি চিল্লাচিল্লি করো, টিচারের বাবা তুলে গালি দাও, টিচারের কোনো লায়াবিলিটি আছে? নাই, লায়াবিলিটি তোমার, ঠিক আছে। তোমার দোষের কারণে তুমি ভালো করতে পারো না, এটা একটু মাথায় রাখবা। ফ্লো চার্টে কখনো ফুল স্টপ দিবা না। এবং আরেকটা বিষয় হচ্ছে, ফ্লো চার্টের দাগ নাম্বারটা যদি 1 এরকম থাকে, যে অনের পরে যদি এখানে ইনফরমেশন থাকে, তাহলে বাকিগুলো এই যে 2 নাম্বার কিন্তু ভিতরে হবে, বক্সের ভিতরে। যদি এই যে 1টা বাইরে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে ইনফরমেশনের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে এই 2টা কিন্তু বাইরে হবে, 3টা কিন্তু বাইরে হবে, ঠিক আছে। একটু মাথায় রাখবা, এই প্রথমটার যে নাম্বারিং সিস্টেমটা, এটা যদি ভিতরে থাকে, তাহলে ভিতরে দিয়ে তোমার একটা ফুল স্টপ দিয়ে কিন্তু আমাদের আগাইতে হবে। যদি ভিতরে না থেকে বাইরে থাকে, তাহলে প্রত্যেকটা ইনফরমেশনের আগে কিন্তু আমাদের এই যে নাম্বারিং সিস্টেমটা বাইরে আসবে। প্রত্যেকটা ইনফরমেশন সিস্টেম মানে ইনফরমেশনের ক্ষেত্রে নাম্বারিং সিস্টেমটা বাইরে আসবে, যদি ভিতরে থাকে তাহলে ভিতরে। এগুলো একটু মাথায় রাখো, ঠিক আছে। এখন আই থিঙ্ক বুঝতে পারছো। আমি আরেকবার রিক্যাপ করি যে তোমাদের ফ্লো চার্টের ক্ষেত্রে 4টা ফরম্যাট প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 2+ ভার্বের বেস ফর্ম, একটা হচ্ছে জার্ন মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, একটা হচ্ছে ভার্বের শুধুমাত্র বেস ফর্ম, আর একটা হচ্ছে নাউন, ঠিক আছে। এই 4টার যে কোনো একটা দিয়ে আমাদের ফ্লো চার্টটা শুরু হয়ে থাকবে, একটা ইনফরমেশন দেওয়া থাকবে, বাকি 5টা ইনফরমেশন আমরা ওই সেম যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা মেইনটেইন করে করবো। ক্লিয়ার? সেম স্ট্রাকচারটা মেইনটেইন করে করবো। অর্থাৎ যদি ইনফিনিটিভ থাকে প্রত্যেকটা ইনফিনিটিভ, যদি জার্ন থাকে প্রত্যেকটা জার্ন, যদি বেস ফর্ম থাকে প্রত্যেকটা বেস ফর্ম। এবং একটা বিষয় হচ্ছে, আমরা ফ্লো চার্টের ক্ষেত্রে অলওয়েজ বক্স আঁকাবো, এবং ফ্লো চার্ট যখন উত্তর করা শুরু করবো, তখন মনে রাখবা এই ফ্লো চার্ট অনেকে ডিরেক্ট অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এত দিয়ে জাস্ট এরকম বক্স আঁকায় বসায় দেয়, ঠিক আছে। কিন্তু এটা করবা না, তুমি ওইখানে একটা লাইন লিখবা যে ফ্লো চার্ট শোয়িং দা, ঠিক আছে। এইখানে এই যে ফ্লো চার্ট, এইখান থেকে এরকম একটা তোমার পোর্শন কিন্তু দেওয়া থাকবে প্রত্যেকটা, এ ফ্লো চার্ট শোয়িং এর বা এ ফ্লো চার্ট রিপ্রেজেন্টিং, এরকম কিছু দেওয়া থাকবে। সো যেখান থেকে এ ফ্লো চার্ট লেখাটা থাকবে, ওইখান থেকে তুমি শেষ পর্যন্ত লিখবা যে ফ্লো চার্ট শোয়িং দ্য মিরাক্কেলস অফ গাজীপুর, ফ্লো চার্ট শোয়িং দ্য মিরাক্কেলস অফ গাজীপুর। এখানে এক্সাম্পল হিসেবে আমি এটা তোমাদের ধরো দিলাম। সো ওইখানে এ ফ্লো চার্ট যেটা দেওয়া থাকবে লেখাটা লিখবা, কারণ ওইখানে প্রায় টিচাররা 2 মার্ক মতো ডিটারমাইন করে রাখে যে একটা স্টুডেন্ট কত সুন্দর করে রিপ্রেজেন্ট করতেছে তার খাতা, এটা কিন্তু ম্যাটার করে, ঠিক আছে। বাংলাদেশের পার্সপেক্টিভে, এইচএসসির পার্সপেক্টিভে, অ্যাডমিশনের তো তোমার এটা নাই আর কি, তাও অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটি
ইউনিভার্সিটির রিটেন আসে, তো তুমি খাতাটা কত সুন্দর করে রিপ্রেজেন্ট করতেছো এটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে। সো এ ফ্লো চার্ট শোয়িং দ্য মিরাকেলস অফ গাজীপুর বা এ ফ্লো চার্ট শোয়িং, ওই যে এইখান থেকে এ ফ্লো চার্ট থেকে এই মেকের পরে এ ফ্লো চার্ট দিয়ে যে বাকি অংশটুকু দেওয়া থাকবে, এখানে তো গাজীপুরের গল্পটা থেকে আমরা পড়বো বলে গাজীপুর দেওয়া আছে, যে কোনো কিছু থাকতে পারে, যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু ওইটা ওই এ ফ্লো চার্ট ওইখান থেকে শেষ পর্যন্ত লিখে তারপরে আমরা কি করব, ক্লোন দিয়ে আমরা ফ্লো চার্টের যে চিত্র আঁকাবো, আমরা কিন্তু অবশ্যই চিত্র আঁকাবো, বক্স আঁকায় ফ্লো চার্ট লিখবো উপর থেকে নিচে, কখনো কিন্তু আমরা ভুল করে এইভাবে লিখবো না, ঠিক আছে? এইভাবে লিখলে যদি টিচার 0 দিয়ে রাখে, দোষ কিন্তু তোমার টিচারের না, তোমারই দোষ, ঠিক আছে? সো আমরা কিন্তু এইভাবে লিখবো এবং কোনোভাবে এখানে আমরা কি দিব, মানে ফুল স্টপ দিব না, অলওয়েজ আমাদের যে ফ্লো চিহ্ন বা প্রবাহ চিহ্ন যাবে আমরা এর ভিতরে ফুল স্টপ দিব না, আমরা মানে যে নাম্বারিং সিস্টেমটা ভিতরে থাকলে ভিতরে দিব, বাইরে থাকলে বাইরে দিব, ঠিক আছে? প্রথমটা যেভাবে করে দেওয়া থাকবে ওইভাবে করবো, ঠিক আছে? সো এই ক্ষেত্রে ফ্লো চার্ট তুমি যখন লিখবা, ফ্লো চার্ট লেখার একদম মেইন কন্ডিশন, এগুলো তো কন্ডিশন, কিন্তু এইটা যখন লিখবা লেখারও কিছু কন্ডিশন আছে, লেখার কন্ডিশন আছে। প্রথমত ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে প্রথমত আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা পড়ে নিতে হবে, এবং প্যাসেজ যেহেতু আমাদের সিন প্যাসেজ আসবে, আমরা এতটুকু ধরে নিব যে ওই সিন প্যাসেজটা সবার পড়া থাকবে, ঠিক আছে? তারপরেও তুমি একবার প্যাসেজটা পড়ে নিবা, প্যাসেজটা না পড়ে নিলে কিন্তু ফ্লো চার্টে তুমি ইনফরমেশন দিতে পারবা না, ঠিক আছে? প্যাসেজটা না পড়ে কিন্তু ফ্লো চার্টে একটা ফ্লো চার্ট করতে লাগে হাইয়েস্ট 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিটে 10 মার্ক, চিন্তা করতে পারো, ক্যান ইউ ইমাজিন? চিন্তার বিষয় এটা, ঠিক আছে? 10 মিনিটে 10 মার্ক। সো এখানে কি আছে দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য মিরাকেলস অফ গাজীপুর, অর্থাৎ আমাদের এই যে টেক্সটটা পড়তে হবে এবং টেক্সটটা থেকে গাজীপুরের যে মিরাকেলস বা অলৌকিক যে পাওয়ারগুলো ছিল সেই পাওয়ারগুলোর সম্বন্ধে একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে। এখন নাম্বার 1 হ্যাজ ডান ফর ইউ, 1 নম্বরটা আমার জন্য করে দেওয়া আছে, ঠিক আছে? এখন আমি যখন উত্তর করবো আমি দিব যে ফ্লো চার্ট শোয়িং দ্য মিরাকেলস অফ গাজীপুর, বা এখানে যা থাকুক 1 নম্বরটা করে দেওয়া আছে মেকিং ডেঞ্জারাস অ্যানিমেলস ডোসাইল, অর্থাৎ হিংস্র প্রাণীদেরকে এই গাজীপুর কি করতো, ডোসাইল করতো বা বসে নিয়ে আসতো, মানে বশ মানাইতো। এখন এইখানে কি আছে দেখো, এখানে কিন্তু তোমার ভার্বের তোমার আইএনজি যুক্ত ফর্ম অর্থাৎ জ্রান দিয়ে কিন্তু করা আছে, তাহলে আমি বুঝতেছি আমার বাকি প্রত্যেকটা কিন্তু জ্রান দিয়েই হবে, বাকি প্রত্যেকটা জ্রান দিয়ে হবে। যদি সামাও এখানে মেকিং এর পরিবর্তে টু মেক থাকতো, যে টু মেকের পরে যদি থাকতো ডেঞ্জারাস অ্যানিমাল ডোসাইল, তাহলে কিন্তু আমার বাকি প্রত্যেকটা 2+ ভার্বের বেস ফর্ম দিয়ে হইতো। যদি শুধুমাত্র টু মেক না দিয়ে যদি শুধুমাত্র থাকতো যে মেক ডেঞ্জারাস অ্যানিমাল ডোসাইল এরকম যদি থাকতো, তাহলে কিন্তু আমি শুধুমাত্র ভার্বের বেস ফর্ম দিয়ে প্রত্যেকটা করতে হইতো। সো যেহেতু আমার এখানে ভার্বের আইএনজি যুক্ত ফর্মটা দিয়ে আসে, তাহলে আমরা ভার্বের আইএনজি যুক্ত ফর্মটা দিয়ে প্রত্যেকটা করব। অর্থাৎ এইখানে গাজীপুরের অনেকগুলো মিরাকেল ছিল বা অনেকগুলো অলৌকিক পাওয়ার বা ক্ষমতা ছিল, সো তার ভিতরে একটা পাওয়ার বা ক্ষমতা এখানে আমার তুলে দেওয়া হয়েছে। সো এখন আমার যে কাজ, আমার কাজটা হচ্ছে বাকি তোমার যে আরো যে 5টা অলৌকিক ক্ষমতা আমার এই যে কোশ্চেনটা পড়বো বা আমার এই প্যাসেজটা পড়বো, পড়ে এখান থেকে ফাইন্ড আউট করবো, ফাইন্ড আউট করে কিন্তু আমি লিখবো। তো আমি যদি কোশ্চেনটা পড়ি বা আমাদের প্যাসেজটা পড়ি, প্যাসেজটা কি আছে দেখো, অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লেজেন্ড, মানে কিছু তোমার পৌরাণিক কথা এবং কিংবদন্তি অনুসারে কি আছে, গাজীপুর যে মুসলিম সেইন্ট, গাজীপুর একজন গাজীপুর একজন মুসলিম সাধক ছিলেন, ঠিক আছে? হু সেইড টু হ্যাভ স্প্রিড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল, যে ব্যক্তিটা মানে উনি তো মুসলিম সাধক, সো সেই ব্যক্তিটা কিন্তু মানে বাংলার একটা পার্টে কি করে, ইসলাম প্রচার করে ক্লোজ টু সুন্দরবন, যেটা মূলত সুন্দরবনের কাছে। সো ওনার কাজগুলো আমরা আইডেন্টিফাই করা শুরু করবো। সো প্রথমে একটা পাইলাম যে স্প্রিডিং ইসলাম, ঠিক আছে? তারপরে কি, হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকেলস, তার কিন্তু অনেকগুলো মিরাকেলস বা অলৌকিক ক্ষমতা ছিল। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বা এটা না পড়ে তুই উত্তর করিস না, বিলিভ মি, এটা না পড়ে উত্তর করিস না, যদি ভালো করে পড়া থাকে তারপরে একবার দেখে ওভারভিউ করে উত্তরটা করিস, ঠিক আছে? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস অ্যান্ড মেক দেম ডোসাইল, অর্থাৎ সে কিন্তু ডেঞ্জারাস অ্যানিমালদের কি করতে পারতো, শান্ত করতে পারো, কাম মানে শান্ত করা, ঠিক আছে? এবং তাদেরকে পোষ মানাইতে পারতো, আমাদের কিন্তু এটা দেওয়া আছে। তাইলে মেক দেম ডেঞ্জারাস অ্যানিমাল ডোসাইল, এটা কিন্তু আমার একটা ইনফরমেশন দেওয়া আছে। তাইলে আমি এখানে আরেকটা পাইলাম যে কাম ডেঞ্জারাস অ্যানিমাল, অর্থাৎ সে কিন্তু ডেঞ্জারাস অ্যানিমালদের কি করতে পারতো, শান্ত করতে পারতো। আমি জাস্ট ওইখানে একটা পাবো, এখানে বসাবো, তাহলে আমি এখানে দিতে পারি না যে কামিং ডেঞ্জারাস অ্যানিমাল, সে কিন্তু ডেঞ্জারাস অ্যানিমালদের কি করতে পারতো, শান্তও করতে পারতো। তাইলে আমি কিন্তু এইখানে একটা পেয়ে গেলাম, ঠিক আছে? আমি জাস্ট এখানে একটা পেয়ে গেলাম, একটা ছিল মেকিং ডেঞ্জারাস অ্যানিমাল ডোসাইল, আর একটা আছে কামিং ডেঞ্জারাস অ্যানিমাল। সে কিন্তু ডেঞ্জারাস অ্যানিমালদের পোষও বানাইতে পারতো, আবার ডেঞ্জারাস অ্যানিমালদের কি করতে পারতো, শান্ত করতে পারতো। আমি কিন্তু একটা ইনফরমেশন এখানে অলরেডি পেয়ে গেছি। তারপরে কি আছে, হি ইউজুয়ালি ডেপিক্টেড ইন পাঁচ অর স্ক্রল পেইন্টিং রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, অর্থাৎ তাকে জেনারেলি বা সাধারণত কি করায়, মানে তোমার তালপাতার যে স্ক্রলগুলো আছে ওইখানে কিন্তু তাকে কি করায়, মানে প্রিন্টেড করে রাখা হয়, এবং ওইখানে তার মানে প্রিন্টিং এর যে ছবিগুলো আছে সেই ছবিগুলোতে কি আছে,
সে দেখা যাচ্ছে সে একটা রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, সে একটা বাঘের মানে একটা হিংস্র টাইপের বাঘের উপরে, ঠিক আছে, বাঘের উপরে বসে রাইড করতেছে, অর্থাৎ বাঘের ঘাড়ের পরে বসে বাঘে দৌড়েরই দিতেছে। তাহলে এইটা আরেকটা মিরাক্কেল না? আমি ক্লু বের করবো, বসাবো। তাহলে আমি যদি এখানে দিই যে রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, আমি যদি এখানে আরেকটা দিই তাহলে হয় না যে রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার। আমি কি একটার পরে ইয়া দিছি, আমার কি যেন ওইটাকে বলে ফুল স্টপ দিছি, ফুল স্টপ কিন্তু দিই নাই। আমার কিন্তু প্রত্যেকটা দেখছো কত সুন্দর করে ঠিক রাখছি, আমি আরও দিছি সুন্দর করে, এখানে নাম্বারিং সিস্টেম প্রথমটা ভিতরে দেওয়া বলে প্রত্যেকটা ভিতরে দিছি। সো এইটাই আমার ফ্লো চার্ট লেখা সব থেকে স্ট্যান্ডার্ড ফর্মেট। তাহলে আমি কি বললাম রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার। তারপরে কি, তারপরে আমার কি আছে এখানে একটু দেখো, যে এ স্নেক ইন ইজ হ্যান্ড, যার হাতে একটা স্নেক সাপ পর্যন্ত ছিল, বাট নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু তার কোনো রকম কোনো ভয় বা ভীতি তার মুখে কিন্তু ছিল না। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, আরও কিছু স্টোরি অনুযায়ী, হি অলসো fought crocodiles who threatened the people of the region full of canals and creeks. Indeed, a kind of watery jungle bordering the Bay of Bengal. অর্থাৎ বলতেছে সে আবার কি করতো, সে এমন কিছু কিছু স্টোরি আছে যে স্টোরি অনুসারে হি অলসো ফট ক্রোকোডাইলস, সে ক্রোকোডাইলস বা কুমিরের সাথে, ঠিক আছে, সে কুমিরের সাথে পর্যন্ত যুদ্ধ করতো। সো এটা একটা মিরাক্কেল না? এটা একটা মিরাক্কেল না? এটা একটা মিরাক্কেল কিনা বলো? একজন ব্যক্তি কুমিরের সাথে যুদ্ধ করতো। সো আমি এখানে একটা ক্লু পাইলাম না যে ফট ক্রোকোডাইলস, অর্থাৎ ফাইটিং উইথ ক্রোকোডাইলস, ফাইটিং উইথ ক্রোকোডাইলস, ফাইটিং উইথ ক্রোকোডাইলস। তাহলে আমি এখানে দিতে পারি না যে ফাইটিং উইথ ক্রোকোডাইলস, ফাইটিং উইথ ক্রোকোডাইলস হয় না? সে ক্রোকোডাইলসের সাথে যুদ্ধ করতো, ক্রোকোডাইলস বা কুমিরের সাথে যুদ্ধ করতো। আমাদের কিন্তু 3টে ইনফরমেশন অলরেডি দেওয়া শেষ, অর্থাৎ আমি কিন্তু এখানে অলরেডি 6 মার্ক সিকিউর করে ফেলছি, 7 মার্ক। আমার প্রথমে টাইটেল দেখলে টিচার আমাকে মার্ক দিবে। তারপরে কি আছে দেখো, তারপরে এখানে আছে বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, অর্থাৎ এই গাজী পীরের খুবই মানে অ্যালার্ট এবং ভিজিল্যান্ট মানে সতর্ক প্রেজেন্স বা উপস্থিতির কারণে কি হইতো, ঠিক আছে, অল প্রিডেটরি অ্যানিমেলস ওয়ার সেড টু হ্যাভ বিন কেপ্ট উইদিন বাউন্ডস, অর্থাৎ প্রিডেটরি মানে তোমার একটু হিংস্র টাইপের যে জন্তুগুলা ছিল তারা কিন্তু তাদের নিজেদের সীমানার ভিতরে থাকতো, ঠিক আছে, নিজেদের সীমানার ভিতরে থাকতো। তাহলে এইটা একটা মিরাক্কেল না? যে মানে হিংস্র প্রাণীরা গাজী পীরের কারণে তাদের নিজেদের সীমানার ভিতরে থাকতেছে। এটা একটা তুমি চমকপ্রদ একটা ইনফরমেশন পাইলে না? এটা ইনফরমেশন পাইলে না? তাহলে আমি এখানে কি দিতে পারি যে কিপিং অ্যানিমেলস, ঠিক আছে, উইদিন দেয়ার বাউন্ডস, কিপিং প্রিডেটরি অ্যানিমেলস, কিপিং মানে তোমার নিয়ন্ত্রণে রাখা, প্রিডেটরি অ্যানিমেলস উইদিন, ঠিক আছে, উইদিন দেয়ার বাউন্ডস বা দেয়ার লিমিটস, ঠিক আছে, দেয়ার বাউন্ডস, অর্থাৎ তারা কিন্তু তাদের, দেখো এটা তুমি এক্সিট করবো না, আমি এক্সিট করে ফেলছি, আমার ধর বড় করে লেখা লাগতেছে, অর্থাৎ সে কিন্তু প্রিডেটরি অ্যানিমেলসগুলোকে তাদের যে সীমানার ভিতরে রাখতে বাধ্য করতো। কি পরিমাণ পাওয়ারফুল একজন মানুষ! এটা একটা মিরাক্কেল না? যে হিংস্র একজন মানে হিংস্র প্রাণীরা একজন মানুষকে দেখে তারা তাদের যে মানে ক্ষমতাটায় মানে কি করতেছে না, মানে এক্সিট করতেছে না, তারা তাদের যে লিমিটেশন আছে, যে জায়গাগুলো আছে যেখান থেকে মানে তারা মানে বেরোচ্ছে না, তাদের জায়গাগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকতেছে, জঙ্গলের ভিতরে সীমাবদ্ধ থাকতেছে। সো মিরাক্কেল না? এটা মিরাক্কেল। তারপরে কি আছে দেখো, ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট, এটা আরও বিশ্বাস করা হইতো যে হি এনাবেলড ভিলেজার্স টু লিভ ক্লোজ টু ফরেস্ট অ্যান্ড জাঙ্গল অ্যান্ড কালটিভেট দেয়ার ল্যান্ডস। এবং এইটা আরেকটা মিরাক্কেল না? সে মানুষজনকে কি করছে, এনাবেল মানে কি সক্ষম করা, ঠিক আছে, এনাবেল করছে কিসের জন্য, টু লিভ ক্লোজ টু ফরেস্ট, তাদের মানে বন জঙ্গলের আশেপাশে বসবাস করার জন্য সে কিন্তু তাদের সক্ষম করছে। কেন সক্ষম করছে? বন জঙ্গলের আশেপাশে কি জেনারেলি মানুষ বসবাস করতে পারে? পারে না, পারে না। কিন্তু তুমি সুন্দরবন আশেপাশে যে এলাকাগুলো আছে দেখবা যে রাতে ঘুমাইছে, বউ বাচ্চা নিয়ে ঘুমাইছে, সকালবেলায় ঘুমি থেকে উঠে নিউজ পাইছে যে স্বামীরে রাতে বাগে নিয়ে গেছে। সো এই পাশের যে এলাকাগুলো সুন্দরবন বা আমি সুন্দরবন দিয়ে বুঝাইলাম, সো এগুলো খুবই মানে থ্রেটেনিং না? এটা খুবই ভীতিকর না? যে কোনো সময় বাঘে আমাকে অ্যাটাক করতে পারে, আমার বউ বাচ্চা মেরে ফেলতে পারে না? তো জেনারেলি তো তোমার বন জঙ্গলের পাশে কেউ থাকে না। সো এখানে এই ব্যক্তি গাজী পীর উনি কি করছেন, উনি কিন্তু ভিলেজারদের সক্ষম করছেন যে না, তোমরা ভিলেজার্স, আমার ভিলেজার্স, তোমরা থাকতে পারবা, কারণ আমি আমার ওই যে
একটা পাওয়ার আছে। আমি কি করছি, আমি আমার পুরা আমাদের যে প্রিডেটরি অ্যানিমালসগুলো আছে, জঙ্গলের যে জঙ্গলি জানোয়ার ঠানোয়ার, এইগুলোরে আমি একটা বাউন্ডের ভিতরে নিয়ে আসছি, ওরা এই সীমানার বাইরে আসবে না, ওরা লোকালয়ে হামলা চালাবে না। তাহলে আমি এখানে কি দিতে পারি, enabling villagers টু লিভ ক্লোজ টু ফরেস্ট। আমি দিতে পারি না যে enabling villagers টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট, যে ফরেস্টের আশেপাশে মানুষদেরকে বসবাস করতে সে কি করছে, সক্ষম করছিল। সো এরপরে আমার কিন্তু শেষ। এখানে আমি প্রত্যেকটা কি করছি, এই যে মেকিং আইএনজি ছিল, আমি কিন্তু প্রত্যেকটা আইএনজি, কামিং, রাইডিং, ঠিক আছে, ফাইটিং, কিপিং, অ্যানাভেলিং কেন করছি, শুধুমাত্র প্রথমটার সাথে মিল রাখার জন্য, যে ভার্বগুলো ধরছি, আইএনজি যোগ করছি। এখন যদি এখানে মেকিং না থেকে টু মেক থাকতো, আমি দিতাম যে টু মেক ডেঞ্জারাস অ্যানিম্যাল ডোসিল। কামিং না দিয়ে আমি দিতাম যে টু কাম, ঠিক আছে, টু কাম ডেঞ্জারাস অ্যানিম্যাল, ঠিক আছে। আমি যদি এখানে রাইডিং মানে আইএনজি না থাকতো মেকিং এর জায়গায়, তাহলে দিতাম টু রাইড, ঠিক আছে। যদি ফাইটিং মানে মেকিং না থাকতো, টু মেক থাকতো, তাহলে ফাইটিং এর জায়গায় দিতাম টু ফাইট, ঠিক আছে, টু ফাইট। তুমি দেখো কিপিং এর জায়গায় দিতাম টু কিপ, আবার যদি এনাবেলিং এর জায়গায় দিতাম টু এনাবেল। সো দ্যাট ইজ দ্য থিং, যে একটা ফ্লো চার্ট যদি শুধুমাত্র মেক থাকতো, তাহলে আমি এখানে দিতাম কাম, এখানে দিতাম রাইড, এখানে দিতাম ফাইট, এখানে কিপ, এখানে এনাবেল, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমার প্রথম যে ইনফরমেশন যেভাবে দেওয়া থাকবে আমি ওইভাবে করব। আমার মনে হয় না এর থেকে ইজিয়েস্ট ফর্ম। এবং একটা কথা বলি, এই যেটা করাইলাম গাজীপুর থেকে বাংলাদেশের যে কোনো 3টা বা 4টা বোর্ডে এই ফ্লো চার্টটা আসবে, 3টা বা 4টা বোর্ডে, অর্থাৎ এখান থেকে তুমি 10 মার্কস কমন পাবা যদি এইটা লিখে আসতে পারো, বা যে কোনো ফর্মেট, ওইখানে যে ফর্মেট দেওয়া থাকবে ওইভাবে ফর্মেটটা অনুযায়ী যদি লিখে আসতে পারো। দ্যাট ইজ দ্য থিং, যে তোমাকে রাইট ফর্মেট বা কারেক্ট ফর্মেটটা শিখতে হবে, ঠিক আছে। সো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে কেমন লাগলো, ক্লাসটা কেমন লাগলো। ভাইকে অবশ্যই ভাই ক্লাস কেমন লাগলো এটা তোমরা জানাও না, ঠিক আছে। ইউটিউবে তোমরা যুক্ত হও না, ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত হও না, এটা বিষয়টা কেমন না। তোমরা অবশ্যই ইউটিউবে যুক্ত হবা, সাবস্ক্রাইব করে রাখবা আমাদের স্বপ্নবী ইওর মেন্টর চ্যানেল, হীরামন মন্ডল অফিসিয়াল চ্যানেল, আমার পার্সোনাল চ্যানেল তোমার হীরামন ভাইয়ার, ঠিক আছে। তারপরে আমাদের পেজে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রাখতে পারো, দেখে পরীক্ষা দিতে যাইতে পারবা, ঠিক আছে। আর তোমার নেক্সট যে ক্লাসের প্রয়োজন ভাইয়াকে একবার জানাও, লেট মি নো যে ভাই আমার এই ক্লাসটা লাগবে, দেন আমি তোমাকে ওই ক্লাসটা প্রোভাইড করবো, ঠিক আছে। ফ্রি পেইড সবই তো আছে, আমাদের ডেসক্রিপশন চেক করো, আমাদের ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটের নাম দেওয়া থাকবে স্বপ্নবী.com, বা আমাদের যে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা সামনে যাদের টেস্ট পরীক্ষা, যাদের ইয়ার ফাইনাল, সবার জন্য ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমি বিশ্বাস করি তোমরা প্রচুর পরিমাণে পড়াশোনা করতেছো, উইদাউট হার্ডওয়ার্ক, উইদাউট চরম লেভেলের ডেডিকেশন তোমরা ভালো করতে পারবা না। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো, অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া আমি তো ফোন চালাই, ফোন চালানোর কারণে, মানে ভালো করে বুঝছো, তোমরা আমাকে অনেকে বলো যে ভাইয়া আমি তো ফোন চালাই, ফোন চালানোর কারণে আমার পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে, আমার পড়াশোনায় ব্যাপক লস হচ্ছে, এই হচ্ছে ব্যাপার, ফোন চালানোর কারণে আমার জীবনটা ধ্বংস হচ্ছে। এখন ভাই ফোন একটা নেসেসারি প্রয়োজন, মানে আমি কি বলবো, মানে ফোন একটা খুবই নেসেসারি একটা জিনিস। সো ফোন আমার লাগবে, ফোন আমার লাগবেই লাগবে। সো তোমরা যে এই যে যারা এই অবস্থানে আছো যে ভাই আমরা ফোন চালাই আমাদের লাইফের প্রচুর পরিমাণ ইম্পর্টেন্ট টাইম নষ্ট হয়ে যাচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, সব কিছু, টুইটার, হাবিজাবি জায়গায় আমার অনেক পরিমাণ টাইম চলে যাচ্ছে, এখন আমি এর থেকে বেরোবো কিভাবে? এখন ফোন তোমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বর্তমান কনটেক্সটে, তো ফোন তুমি একদম রিমুভ করতে পারবা না। কিন্তু তুমি এই অবস্থা থেকেও তুমি খুব ভালো একটা ফলাফল করতে পারবা কিভাবে? তুমি আমাকে অনেকে বলো যে ভাইয়া আমি ফোন চালাইলে প্রচুর পরিমাণে মুভি দেখি, আমি নেটফ্লিক্স দেখি, ওই করি এই করি, ঠিক আছে, আমি ইনস্টাগ্রামে এই করি, মানে হাবিজাবি করি, ঠিক আছে, করে আমার টাইমটা নষ্ট হয়ে যায়। এখন ব্যাপার হচ্ছে তুমি কি কাজ করো, তোমার যেখানে ফোকাস করার প্রয়োজন তুমি সেই ফোকাসটা করো না। ভাই কত টপার আছে, ঠিক আছে, কত বুয়েটে টপার আছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির টপার আছে, মেডিকেলের টপার আছে, তারা কি ফোন চালাইতো না? তারাও কিন্তু ফোন চালাইতো টু সাম এক্সটেন্ট, কিন্তু সবাই ফোন চালায় বর্তমানে। সো তারা যখন ফোন চালাইতো, তাদের ফোন চালানো আর তোমার ফোন চালানোর ভিতরে একটা বিশাল পার্থক্য আছে। তুমি যখন ফোন চালাও তুমি মানে ফুললি ডেডিকেটেড ভাবে ফোন চালাচ্ছ, এবং যখন পড়াশোনার ক্ষেত্রে আসতেছে তখন তুমি ফুললি ডেডিকেটেড ভাবে পড়াশোনা করতে পারতেছো না। কিন্তু যে সকল টপাররা এইগুলা করে, মানে যারা টপ করে, তারাও কিন্তু ফোন চালাইতো, তাদের একটা মেথড ছিল, তাদের মেথডটা হচ্ছে তারা যখন ফোন চালাইতো বা মুভি দেখতো, তারা ডেডিকেটেড ভাবে ফোন চালাইতো বা মুভি দেখতো, যখন পড়াশোনা করতো তখন তাদের 100% ইফোর্ট, 100% ফোকাস, 100% এফিসিয়েন্সি দিয়েই তারা পড়াশোনা করতো। সো দ্যাটস ওয়াই তাদের জন্য ফোন চালানো বা ইনস্টাগ্রাম চালানো, রিলস দেখা বা রিলস দেখবা না বা তোমার নেটফ্লিক্স দেখা তাদের জন্য কোনো ক্ষতিকারক কোনো কিছু হয় নাই। সো তুমি যেখানে ফোকাস প্রয়োজন সেখানে তখন ফোকাস দাও। তুমি যখন মুভি দেখছো তুমি মুভি দেখো, কোনো প্যারা নাই, বাট তুমি যখন পড়তে বসবা তখন তুমি 100% পুরো অ্যাটেনশন দিবা তোমার পড়াশোনার ক্ষেত্রে, 100% তুমি পুরো ফোকাস করবা তোমার পড়াশোনার ক্ষেত্রে। অর্থাৎ তুমি তোমার 100% দিয়ে যখন কোনো কিছু করবা তখন তুমি ওই কাজটা সফল হবা।
100% না দিয়ে কোনোভাবে সফল হওয়া মানে সম্ভব না। 100% দাও সফল হইতে পারবা, 100% দিবা না সফল হবে না। 100% তোমাকে অ্যাভেল করবে সফল হইতে, 100% দিবা না সফল হবে না। 100% দাও, তুমি যখন ফোন চালাও ফোনে 100% দাও, কোনো প্যারা নেই, 1 ঘন্টা 2 ঘন্টা। তুমি যখন ফোন থেকে বেরোয় পড়ার টেবিলে বসবা তখন তুমি ফোনটা অফ করে পড়ো, ঠিক আছে? তখন তুমি শুধুমাত্র পড়ো 3 4 5 6 7 8 9 10 ঘন্টা একটানা পড়ো, 100% ফোকাস থেকে পড়ো। ওই ফোন চালানো, তাহলে ওই 2-1 ঘন্টা ফোন চালানো তোমার পড়াশোনার উপরে কোনো ক্ষতিকারক প্রভাব ফেলবে না। দ্যাট ইজ দ্য থিং। সো আমাদের মাইন্ডসেটের কারণে আমরা মূলত পড়াশোনা করতে পারি না। আমাদের বেশি বেশি ফোকাস করতে হবে। ফোকাস না করলে আমরা কোনোভাবে ভালো করতে পারবো না। যদি আমরা একদম ফোকাস রেখে পড়াশোনা করতে পারি তাইলে আমরা ভালো করতে পারবো, আদারওয়াইজ না। সো ফোকাস করো, ফোন তোমার কোনো রকম পড়াশোনায় ক্ষতি করবে না। ফোনকে তুমি সঠিকভাবে ব্যবহার করো, সঠিকভাবে ব্যবহার করলেই হচ্ছে, ঠিক আছে? তুমি যদি বাজেভাবে ব্যবহার করলে বাজেভাবে ব্যবহার করলে বাজেভাবে ব্যবহৃত হবে। দ্যাট ইজ দ্য থিং। সো আমাদের সামনে তোমরা যারা আসো তোমাদেরকে একটা কথা বলি, যারা 26 আর 27 বছরের শিক্ষার্থী আসো, তোমরা যারা স্বপ্ন দেখো একটু বড় যে ভাইয়া আমার টার্গেট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, তাদেরকে বলি তোমরা প্রি অ্যাডমিশনটা করো। প্রি অ্যাডমিশন করা ব্যতীত বর্তমান টাইমে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশে ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুব বেশি পরিমাণে টাফ। কারণ এখন যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় সাস্টেইন করতে গেলে তোমার প্রিপারেশন হওয়া লাগবে সাস্টেইনেবল প্রিপারেশন এবং বেস্ট অ্যান্ড কম্প্যাক্ট প্রিপারেশন। আর বেস্ট অ্যান্ড কম্প্যাক্ট প্রিপারেশন শুধু এইচএসসির পরে অ্যাডমিশন পিরিয়ডে নেওয়া পসিবল হয় না। সো এইচএসসি লাস্ট টাইম মেইনলি ফর 26 ব্যাচ, তোমাদের যাদের তো টেস্ট এক্সাম চলতেছে, তোমাদের এই টেস্ট এক্সামের পর থেকে বা টেস্ট এক্সামের সময় থেকে 27 ব্যাচ একদম একদম তোমাদের তো একদম মানে অর্ধেক চলে আসলো না, এই হাফ যে টাইম, এই সময় থেকে তোমাদের অ্যাডমিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করা প্রয়োজন। কারণ এইটা যদি তুমি না করতে পারো তোমার জন্য সাস্টেইন করা মোটামুটি অনেক বেশি টাফ হবে। সো তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি বা বাংলাদেশে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে চান্স পাইতে চাও, তোমাকে একটু পেশা নেওয়া লাগবে, নিজের মানে ইউটিলিটিটা ব্যবহার করা লাগবে, সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম করতে পারলে দেন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারবে। এইচএসসি আর অ্যাডমিশন দুইটার পরিশ্রমের কম্বিনেশনের কথা বলতেছি। আদারওয়াইজ তুমি শুধুমাত্র অ্যাডমিশন দিয়ে মানে অ্যাডমিশন টাইমের পড়াশোনাতে চান্স পাইতে পারবা কতটুকু, এটার আসলে মানে নিশ্চয়তা দেওয়া দিস ইজ টু মাচ টাফ। সো প্রি অ্যাডমিশন করো, দ্যাট ইজ দ্য থিং। প্রি অ্যাডমিশন না করলে মোটামুটি চান্স পাওয়া অনেক বেশি টাফ, এটা হচ্ছে মেইন কথা। সায়েন্সের পোলাপান বুঝলেও আর্টস আর কমার্সের পোলাপান বুঝে না, বাট তোমাদের বোঝা উচিত, কারণ তোমাদেরও কম্পিটিশন যথেষ্ট পরিমাণে। কারণ বাংলাদেশে মানে এইচএসসি লেভেলে যদি 20 লাখ শিক্ষার্থী থাকে, এর ভিতরে 13 লাখ শিক্ষার্থী আর্টসের, এটা একটু মাথায় রাখবা। তোমাদের কম্পিটিশন আরও বেশি, কিন্তু তোমরা সব থেকে বেশি নেগলিজেন্ট। তোমরা এত বেশি মনোযোগী মানে অমনোযোগী কেমনে হও, ঠিক আছে? সো অবশ্যই অবশ্যই মনোযোগী হয়ে পড়াশোনা করো, ভালো কিছু হবে।